সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুল হাসান, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর। আজকে অনার্স চতুর্থ বর্ষের অ্যাগ্রোনমি এন্ড হর্টিকালচারের আমরা ষষ্ঠ লেকচার শুরু করতে যাচ্ছি। আজকের লেকচারের আলোচনা বিষয় কাল্টিভেশন এন্ড ম্যানেজমেন্ট অফ ক্রপস, যেখানে আমরা সুগার কেন, কটন, মাস্টার্ড এই বিষয়গুলি আলোচনা করব। আমরা প্রথমে চলে যাচ্ছি আখের বিষয়ে। আখ আমরা কম বেশি সবাই চিনি। এটা আমাদের দেশে চিনি জাতীয় একটি ফসল, বহুবর্ষজীবী এবং একটি ঘাস জাতীয় উদ্ভিদের মধ্যে বলিষ্ঠ উদ্ভিদ। এদের কাণ্ড দেখতে অনেকটা বাঁশের মতো এবং উচ্চতা 3 থেকে 6.5 মিটার পর্যন্ত হয়ে থাকে। কাণ্ডটি নিরেট, যদিও একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড মাঝখানে ফাঁপা থাকে, কিন্তু আখের কাণ্ডটা ব্যতিক্রম, যার নিরেট থাকে। এতে প্রায় 40% রস থাকে। এই আখ থেকে আমরা চিনি বা গুড় পেয়ে থাকি। আখের বেশ কিছু জাত আছে। ঈশ্বরদী 1, যেটির ফলন হেক্টর প্রতি 120 থেকে 110 থেকে 120 টন এবং এতে চিনির পরিমাণ প্রায় 13%। ঈশ্বরদী 2, হেক্টর প্রতি ফলন 70 থেকে 75 থেকে 80 ভাগ টন, যেখানে চিনির পরিমাণ 13%। ঈশ্বরদী 5, হেক্টর প্রতি ফলন 120 থেকে 130 টন, যেখানে ফলন শতকরা 12 ভাগ। ঈশ্বরদী 9, হেক্টর প্রতি ফলন 70 থেকে 75 টন, যেখানে চিনির পরিমাণ শতকরা 12 ভাগ। ঈশ্বরদী 16 সবচেয়ে উন্নত জাত, যেটি ঈশ্বরদী 16, এবং এখানে ফলনও অনেক বেশি হয় এবং চিনির পরিমাণও বেশ ভালো এবং বেশি পরিমাণে হয়। আমরা আখ চাষ এবং আখ চাষ করতে গেলে সেখানে আখের অনুকূল পরিবেশগুলি আমরা একটু লক্ষ্য করি। এঁটেল মাটি, দোআঁশ মাটি ও এঁটেল দোআঁশ মাটি আখের জন্য সবচেয়ে ভালো। জলবায়ু আখ ক্রান্তীয় অঞ্চলের ফসল, তবে উপক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলেও আখের মানে আখ চাষ করা যায়, তবে সেখানে সেচের প্রয়োজন হয়। আমরা এরপরে যদি খেয়াল করি বৃষ্টিপাত, আখ চাষে অধিক গড় 100 থেকে 175 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়। এরপর হচ্ছে তাপমাত্রা, অঙ্কুরোদ্গমের জন্য তাদের 18 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গাছের বৃদ্ধির সময় সেখানে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এবং পরিপক্কতার সময় 18 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। এতে ভূপ্রকৃতি উঁচু এবং মাঝারি উঁচু জমিতে, যেখানে বৃষ্টির পানি দ্রুত নেমে যেতে পারে, এমন জমিটাই সবচেয়ে উপযোগী, এমন ভূপ্রকৃতি আখ চাষের জন্য উপযুক্ত। আখ চাষ পদ্ধতি, আমরা যদি আখ চাষ করতে যাই, সেখানে জমি তৈরি করতে হবে। প্রথমে 5 থেকে 7 বার লাঙ্গল দিয়ে বেশ কয়েকবার মাটি আলগা করে মই দিয়ে মিহি করে ঝুরঝুরে করতে হবে। এখানে আখের জমিটা 20 সেন্টিমিটার গভীরতা থাকতে হবে, যেখানে 5 থেকে 6টি চাষের অবশ্যই প্রয়োজন। আর জাত নির্বাচনে অবশ্যই আমরা উচ্চ ফলনশীল এবং ভালো জাত চিন্তা করব এবং রোগ প্রতিরোধী জাত। আমরা ইতিমধ্যে দেখেছি যে ঈশ্বরদী 16 এই জাতটি একটু উন্নত মানের। বীজ আখ নির্বাচন, সেটা অবশ্যই সুস্থ সবল রোগমুক্ত এবং পোকামুক্ত বীজ নির্বাচন করতে হবে। বীজ আখের হার, সেখানে হেক্টর প্রতি 30 থেকে 35 সেট আখ রোপণ করতে হবে। বীজ আখ বপন, এটা শোধন আমরা যদি খেয়াল করি, 100 কেজি পানিতে 500 গ্রাম হার অ্যারেটান হারে এবং যা মিশিয়ে পানিতে মেশানোর পর বীজ শোধন করে নিতে হবে আখের। আমরা এরপরে খেয়াল করি বীজ বপনের সময় বাংলাদেশে জানুয়ারি মাস ছাড়া অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসের যে কোনো সময় আখের চাষ করা যায় এবং আখ সেখানে আমরা যদি চাষ করার পর সেখানে যদি বপনের পর সেখানে আমরা বেশ কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে বপনের ক্ষেত্রে। একটা হচ্ছে নালা পদ্ধতি, সেখানে আমরা 30 সেন্টিমিটার গভীর নালা তৈরি করব, যাতে নালার উপরে দিয়ে দিকে এবং নিচের দিকে যথাক্রমে 40 ডিগ্রি সেন্টিমিটার এবং 30 ডিগ্রি সেন্টিমিটার চওড়া থাকে।
এরপর নালার নিচের দিকে ৫ থেকে ৭ সেন্টিমিটার স্থান খুঁড়ে বীজ আখ রোপণ করে ৫ থেকে ৭ সেন্টিমিটার মাটি দ্বারা ঢেকে দিতে হবে। এবার সমতলী পদ্ধতি যেখানে আমরা সমতল রেখেও বীজ বপন করতে পারি। ভাওর পদ্ধতি এই সমতলী পদ্ধতিতে লাঙ্গল দ্বারা ৮ থেকে ১০ সেন্টিমিটার নালা তৈরি করে এ ধরনের বীজ লাগানো হয়। রোপা পদ্ধতি যেখানে মূল উদ্দেশ্য হচ্ছে চারা তৈরি করে সুনির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চারা রোপণের করে অধিক সংখ্যক মাড়াইযোগ্য আখ উৎপাদন নিশ্চিত করা রোপা পদ্ধতি। আমরা এরপরে চলে যাই আখের সার কি পরিমাণ আমরা প্রয়োগ করব। ইউরিয়া সার হেক্টর প্রতি ১২০ থেকে ১৫০ কেজি যা রোপণের পূর্বেই আমরা বাকি অর্ধেক সেখানে ১২০ থেকে রোপণের পূর্বে অর্ধেক দিব আর রোপণের পরে বাকি অর্ধেক দিব। এমপি সার ১২০ থেকে ১৪০ কেজি হেক্টর অর্ধেক রোপণের পূর্বে বাকি অর্ধেক ১২০ থেকে ১২৫ দিন পর এবং টিএসপি ৮০ থেকে ১১০ কেজি যেখানে রোপণের পূর্বে দিতে হবে। জিপসাম ৫০ থেকে ৬০ কেজি যেখানে রোপণের পূর্বে দিতে হবে। জিংক সালফেট ১০ থেকে ১৫ কেজি হেক্টর পার হেক্টর সেখানে রোপণের পূর্বে সার দিতে হবে। আর জৈব সার ২ থেকে ৩ টন পার হেক্টর বপনের পূর্বে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। তবে এখানে আমাদের মনে রাখতে হবে জৈব সার কম বেশি হলে বেশি হলে কোনো সমস্যা নেই। আমরা বপনের পরে বা বীজ লাগানোর পরে এবার আমাদের বেশ কিছু পরিচর্যা করতে হবে জমিতে। যেমন মাটি আলগাকরণ ও আগাছা দমন। অবশ্যই সেখানে খেয়াল রাখতে হবে মাটি যেন একটু ঝুরঝুরে থাকে সহজেই যাতে বীজ থেকে কুঁড়ি বেরিয়ে মাটির উপরে উঠে আসতে পারে সেটা আলগাকরণ করতে হবে। ছোট, ছোট চারা হয়ে গেলে সেখানে অবশ্যই আগাছাগুলি বেছে, বেছে সরিয়ে দিতে হবে। হ্যাঁ? এ প্রয়োজনে দক্ষ শ্রমিক নিয়োগ করতে হবে। কারণ দক্ষ শ্রমিক না হলে তারা চারা নষ্ট করে ফেলতে পারে। আমরা এরপর সেচ আখের জমিতে বীজ বপন এবং চারা প্রাথমিক বৃদ্ধিকালীন সময়ে পর্যাপ্ত পরিমাণ পানি সেচ নিশ্চিত করতে হবে। কারণ দীর্ঘ সময়ের জন্য অনাবৃষ্টির কারণে অনেক সময় মাটিতে রস কমে গেলে এ আখের ফলন ভালো হবে না। এরপর আখ বাঁধাই কাণ্ডের বৃদ্ধি পাওয়ার সাথে, সাথে আখের ওজন হ্রাস পায়, গাছ মরে যাওয়া বা বীজ হিসেবে আখের গুণাগুণ হ্রাস পাওয়া, চিনি পরিমাণ হ্রাস পাওয়া, এসব হাতে রক্ষা করার জন্য আখগুলিকে চারদিক দিয়ে বেঁধে দিতে হবে। একসাথে কয়েকটা আম আখ গুচ্ছাকারে এক জায়গা থেকে বের হয় এজন্য এগুলো বেঁধে দিতে হবে। আবার যাতে হেলে না পড়ে, গোড়ায় মাটি দিতে হবে। গোড়ায় মাটি না থাকলেও গাছগুলি বেশি হেলে পড়বে বা কুশি বা শিকড় বৃদ্ধির জন্য অনেক সময় অ্যা গাছের গোড়ায় মাটি দেওয়ার প্রয়োজন হয়। ঠেস দিতে হয়। আখগুলি হেলে পড়তে যাতে না পারে। অনেক সময় বাঁশ দিয়ে বা আ যেকোনো পদ্ধতিতে হোক সেখানে ঠেস দেওয়ার ব্যবস্থা করতে হবে। শুকনো পাতা পরিষ্কারকরণ, আখ গাছ বড় হওয়ার সাথে, সাথে নিচের অ্যা আ পাতাগুলি শুকাতে থাকে। সেই শুকনো পাতাগুলিকে বাছাই করে জমিতে থেকে আলাদা করে ফেলতে হবে। অ্যা এরপর হচ্ছে রোগবালাই, জমিতে রোগ হবে। এটাই স্বাভাবিক। আখে প্রায় ৩৮ টি রোগ শনাক্ত করা হয়েছে যা ছত্রাক, ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, ভাইরাস বা নেমাটোড দ্বারা তৈরি হয়ে থাকে নেমাটোড দ্বারা হয়ে থাকে। অবশ্যই এদের বালাই উম নাশক হোক বা যেকোনো পর্যায়ে জৈবিক নিয়ন্ত্রক এদের রোগ নিয়ন্ত্রণে রাখতে হবে। আমরা এদের ২ একটা রোগ সম্পর্কে আমরা একটু জানবো। সেখানে ১ম এই যদি আমরা খেয়াল করি এদের রোগের অন্যতম একটা কারণ কিন্তু হচ্ছে পোকামাকড়। সেখানে পোকা অনেক ধরনের পোকা থাকলেও যেমন কিছু পোকা একদম বেশি পরিচিত আমাদের বাংলাদেশে আখের ডগা ফুটো করা রোগ, আখের চুষি পোকা, আখের মাজরা পোকা, আখের শেকড় ফুটো করা পোকা। এর মধ্যে আমরা যে ছবিতে দেখতে পাচ্ছি আখের ডগা ফুটো করা পোকা। এই ডগা ফুটো করা পোকা এই যে এখানে সে উম এ গাছে বসে আছে এবং গাছের পরিস্থিতি কি সেটাই, কি ধরনের ক্ষতি করে আমরা সেটা খেয়াল করি। আখের ডগার পাতাগুলো কেন্দ্র থেকে শুকিয়ে মরতে থাকে। একে মৃত গর্ভ বা ডেড হার্ট বলা হয়। এরপরে আখের যে গাছ আছে তার ডগার মুকুলটি নষ্ট হয়ে যায়। ফলে গাছ অ্যা লম্বায় বাড়ে না। আখ গাছের শাখা-প্রশাখা বের হয়। আ এই যে যেরকম অলরেডি শাখা-প্রশাখা বেরিয়ে গেছে, শাখা-প্রশাখা বের হওয়াটা কোন ক্রমেই ভালো লক্ষণ না। আমরা এরপরে চলে আসি আখের চষি পোকা। সেখানে আখের চষি পোকা আমরা একটা পূর্ণাঙ্গ পোকাটা দেখতে এবং একটা ধূসর বর্ণের যা ছবিতে দেখা যাচ্ছে এবং দেহ ত্রিভুজ আকৃতির এবং মাথাটি লম্বা সুচল ঠোঁটের মতো সামনের দিকে বাড়ানো থাকে। বাচ্চাগুলো দেহের রং হালকা বাদামি বর্ণের। এই যেখানে বাচ্চাগুলিও আছে। এটি আমরা যদি খেয়াল করি যে গাছের যে ধরনের ক্ষতি করে থাকে, আক্রান্ত পাতাগুলি ১ম এ ঝুলে পড়ে এবং পরে বিবর্ণ হয়ে শুকিয়ে যায়। এছাড়া পোকার দেহ থেকে এক প্রকার মধুর ন্যায়
রস মিশ্রিত হয়, যা পরবর্তীতে ছত্রাক জাতীয় আ উ উ গঠন তৈরি করে উদ্ভিদের ক্ষতি করে, এমনকি সালোক সংশ্লেষণের সময় এই ধরনের পোকা বাধাগ্রস্ত করে থাকে। এই পোকার আক্রমণের কারণে আখের মাজরা পোকা, এই আরেকটা গুরুত্বপূর্ণ পোকা, যেটা নানা প্রকার মাজরা পোকাই এখানে পাওয়া যায়। এই যে পোকার মথগুলি, এখানে আমরা মথ অবস্থা দেখছি। মথগুলি মূলত ধূসর বর্ণের। এই যে দেখা যাচ্ছে স্পষ্ট। আবার এই যে এখানে মাঝখানে আক্রমণ করেছে। পরিণত স্ত্রী মথ রাতের বেলা চারা গাছের নিচের দিকের সাধারণত ১ম দিকে ৩য় কাঁচা পাতার মাঝ শীষ বরাবর সারিবদ্ধভাবে একসঙ্গে অনেকগুলো ডিম পাড়ে। আর এই ডিমগুলি ফুটে এম বাচ্চাগুলি বেরিয়ে আসে ফুটে। এরা অত্যন্ত ক্ষতি করে জমির, আখের জমির। সেখানে দেখা যায় আখ গাছের কাণ্ডে একাধিক ফুটো করে ভেতরে প্রবেশ করে এবং কাণ্ডের ভেতরে নরম শ্বাস খেতে, খেতে নিচের দিকে নামে। অলরেডি আমরা এই ছবিতে দেখতেই পাচ্ছি ভিতরে শ্বাস এই যে খেয়ে ফেলেছে এবং খেতে, খেতে তার নিচের দিকে নামতে থাকে। ফলে গাছের মাঝ পাতাটি শুকিয়ে সাদা হয়ে যায়। আর মাঝখানের আক্রান্ত পাতাটি ধরে টানলে সহজে উঠে আসে এবং পাতার গোড়ার দিকটা পচে যায়। এই গেল আখের পোকা সম্পর্কিত, পোকামাকড় গাছ সম্পর্কিত। আমরা এরপরে যদি খেয়াল করি, আখের গাছে কি ধরনের রোগ তৈরি হয় তাদের নিয়ন্ত্রণ পদ্ধতি আমরা একটু দেখি। আখের লাল পচা রোগ একদম সবচেয়ে বেশি যে রোগটা হয়, এটা সম্পর্কে একদম না বললেই নয়। রেড রট, এটা আমরা এভেইলেবল দেখতে পাই বাংলাদেশ প্রেক্ষাপটে। ছবিতে আমরা দেখতে পাচ্ছি। অ্যা একদম মাঝ বরাবর লালচে রং হয়ে গেছে। হ্যাঁ? এটা অ্যা ছত্রাকের কারণে হয় Colitrichum falciparum। এটা আমরা যদি কান্ডটা মাঝ বরাবর চিরি বা ফালি করি, সেখানে লালচে বর্ণের দাগ দেখা যায় এবং পাতার শিরা বরাবর লাল দাগ দেখা যায়। পাতা বিবর্ণ হয়ে যায় এবং নিচে দিয়ে ঝুলে পড়ে। লাল দাগের মাঝ বরাবর সাদা দাগও দেখা যায়। ইতিমধ্যে দেখতেও পাচ্ছি। এই যে ২ পাশে লাল দাগ হলো, মাঝ বরাবর সাদা দাগ দেখা যাচ্ছে। একদম এই যে সাদা দাগ দেখা যাচ্ছে। আক্রমণ প্রবল হলে আখ ভিতরের দিকে পচতে শুরু করে। ইতিমধ্যে এটা যে পচে গেছে, এই যে এখানে এই পচে গেছে, এই যে পচে গেছে, বোঝাই যাচ্ছে। তো এইটা আখের সবচেয়ে বড় একটি মারাত্মক রোগ। আমরা এরপরে যদি খেয়াল করি আখের সাদা পাতা রোগ, এটা মাইক্রোপ্লাজমা লাইক অর্গানিজম, এই অণুজীবটা দ্বারা হয়। এটা মাইক্রোপ্লাজমা দ্বারা সৃষ্ট রোগ। আখের অঙ্কুরোদ্গমের পরপরই সাদা পাতা রং ধারণ করে এই রোগের কারণে। আমরা যদি খেয়াল করি, এ আখে এই সাদা পাতায় পর আমরা যদি আরেকটা দেখি, কালো শীর্ষ। এই যে কালো শীর্ষ, এটাও একটা ছত্রাকজনিত রোগ। Astrilago schitamania। এই রোগে আক্রান্ত গাছের মাথা থেকে কালো চাবুকের ন্যায় লম্বা শীষ বের হয়। এই যে দেখাই যাচ্ছে চাবুকের ন্যায় লম্বা শীষ বেরিয়ে আসছে। আর গাছের অবস্থা খুবই খারাপ। এরকম অবস্থায় আমরা এরপরে এ যদি খেয়াল করে দেখি, রোগের ১ম অবস্থায় শীষটি পাতলা স্বচ্ছ একটি আবরণ দ্বারা আবৃত থাকে। পরে আবরণ ফেটেই বেরিয়ে আসে এবং সেখানে কালো, কালো স্পট তৈরি হয় যা বাতাসে পরে ভেসে বেড়ায়। গাছ খর্বাকৃতির হয়ে যায়, কাণ্ড পেন্সিলের মতো চিকন হয়ে যায়। গাছ খুব বেশি একটা বৃদ্ধি করতে পারে না। অতএব বোঝাই যাচ্ছে গাছগুলো আকারে ছোট, ছোট। এই হলো আমাদের আখ সম্পর্কিত তথ্য। আমরা এরপরে চলে যাচ্ছি আরেকটা। আমরা আজকে ৩ টা আলোচনা করব। এর মধ্যে একটি মাত্র আলোচনা করলাম। এরপর আমরা তুলা আমরা আলোচনা করতে চাচ্ছি। তুলা যদি আমরা লক্ষ্য করি, এটি একটি বহুবর্ষজীবী গুল্ম বা বৃক্ষজাতীয় উদ্ভিদ। এটি উচ্চতায় প্রজাতিভেদে ৩ থেকে ১০ মিটার পর্যন্ত হয়ে থাকে। বীজ ত্বকের কতগুলি ত্বক কোষ উদ্ভূত হয় সূক্ষ্ম রোম সৃষ্টি করে। আর এই রোমগুলি তুলা নামে পরিচিত। আর এই তুলার মধ্যে ৫৪ ভাগ, শতকরা ৫৪ ভাগই হচ্ছে সেলুলোজ। আমরা যদি খেয়াল করি, এই আমাদের দেশে যেই তুলাটা হয়, আমাদের এই চাঁদপুরে বা কুমিল্লায়, ময়মনসিংহে, উত্তরবঙ্গে, সেখানে আমরা শিমুল তুলাটা দেখতে পাই, যে গাছগুলো অনেক বড়, বড় এবং গায়ে অনেক বড়, বড় কাঁটা দেখা যায়। তবে আমাদের এই যেই তুলাটা আমরা বেশি সার্জিক্যাল কাজে বা অ্যা বিভিন্ন প্রয়োজনীয় কাজে ব্যবহার করি, সেটা হচ্ছে যশোরের তুলাটা সবচেয়ে ভালো। আমরা তুলার বেশ কিছু অক্সি জাত আমরা একটু দেখব। তুলার পরিচিত জাত। সেখানে হচ্ছে সিবি-১, সিবি-২, সিবি-৩, সিবি-৫, ৯, ১০। এছাড়া তুলার অন্য জাতের মধ্যে রয়েছে ডিসিওয়াই, ডি১০, বিএসি-৭, বিএসি-২৪, বিএসি-৭৭। তুলার হাইব্রিড জাত যেটা হচ্ছে রূপালী-১, ডিএম-১, পাহাড়ি তুলার জাত পাহাড়ি তুলা-১, পাহাড়ি তুলা-২। এখন বিজ্ঞানী ভ্যাভিলভ এর তথ্য মতে তুলার উৎপত্তি স্থল কিন্তু আমরা যতটুকু জানি চীন হিসাবে ধরা হয়। তবে
চীন, বাংলাদেশ ছাড়াও তুলার যে আমেরিকা, জাপান, মিশর, ইংল্যান্ডে চাষ করা হয়। আর এদিকে আমাদের উপমহাদেশে পাকিস্তান চাষ ছাড়াও এশিয়া মহাদেশে মায়ানমার, ইরান, সুদান, সৌদি আরব এসব দেশেও তুলার ব্যাপক চাষ হয়ে থাকে। আমরা এই তুলার ক্ষেত্রে যদি দেখি, তুলার চাষের বেশ কিছু অনুকূল পরিবেশ, বেলে দোআঁশ দোআঁশ মাটি চাষের জন্য উপযোগী। জলবায়ু উষ্ণ এবং শুষ্ক আবহাওয়া তুলা চাষের জন্য ভালো। বৃষ্টিপাত, বার্ষিক গড় বৃষ্টিপাত ১০০ সেন্টিমিটার, তাপমাত্রা ২৪ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তুলা চাষের জন্য সবচেয়ে ভালো। ভূপ্রকৃতি যদি আমরা খেয়াল করি, উঁচু এবং মাঝারি উঁচু জমি যেখানে বৃষ্টির পানি দ্রুত নেমে যেতে পারে এমন এলাকাটাই তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী। আমরা এরপরে চলে যাচ্ছি তুলা চাষের পদ্ধতির মধ্যে। প্রথমে জমি তৈরি ও চাষ যদি আমরা খেয়াল করি ৬ থেকে ৮ টি যেখানে চাষ করা হয়। আমি তো আমাদের এলাকার বড়, বড় যে তুলা গাছের কথা বলেছি সেটা হচ্ছে শিমুল তুলা। কিন্তু এখানে যে কার্পাস তুলা প্রেক্ষাপটে যদি আমরা চাষযোগ্য তুলা আমরা চিন্তা করি, সেটা হচ্ছে ৬ থেকে ৮ টি গভীর চাষ দিয়ে মাটিকে ঝুরঝুরে করতে হবে, মাটি সমতল করতে হবে। এরপরে জাত নির্বাচনে অবশ্যই সেখানে উন্নত জাত বা উদ্ভাবিত যে জাত আ আ তুলা চাষ করলে আমাদের কারখানাগুলিতে বা ফিল্ড লেভেলে যথেষ্ট ব্যবহার আছে এমন উন্নত জাতি বাছাই করতে হবে। আ মাটির গুণাগুণ একটা বড় বৈশিষ্ট্য এখানে কাজ করে। বীজ নির্বাচনে সুষ্ঠু সবল নিরোগ বীজ আমাদের খেয়াল রাখতে হবে। আর বীজের হার আমরা হেক্টর প্রতি ৮ থেকে ১০ কেজি বীজ বুনতে পারি। আর বীজ শোধন, বীজবাহিত রোগ দমনের জন্য প্রতি কেজি ৫ গ্রাম কাউচু, পামফিউর অথবা একতারা মিশিয়ে শোধন করে নিতে হবে। তুলা চাষ পদ্ধতির মধ্যে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা বীজ আ আ চিন্তা করলে হবে না। বীজ বপন করতে হবে। রবি এবং খরিফ উভয় মৌসুমেই তুলা চাষ করা যায়। সমতল ভূমি তুলা, ভূমির যে তুলা রবি মৌসুমে এবং পাহাড়ি তুলা খরিফ মৌসুমে চাষ করা যায়। সেখানে বীজ বপন পদ্ধতি, তুলার বীজ সারিতে বপন করা যায়। সারি থেকে দূরত্ব ৯০ সেন্টিমিটার, চারার দূরত্ব হচ্ছে ৪৫ সেন্টিমিটার। দূরত্ব রেখে আমাদের করতে হবে। এবং সার, জৈব সারের পরিমাণটা যদি আমরা খেয়াল করি ৫ থেকে ৬ টন পার হেক্টর। আর প্রয়োগ করতে হবে জমি তৈরির সময়ই। ইউরিয়া যদি আমরা লক্ষ্য করি ২০০ থেকে ২৫০ হেক্টর। আমরা এরপর যদি খেয়াল করি এমপি ১০০ থেকে ১৫০ কেজি পার হেক্টর। ১/৪ ইউরিয়া এখানে অ্যা প্রথমে এবং অর্ধেক এমপি সার চাষের সময় প্রয়োগ করতে হবে। অবশ্যই ৩ কিস্তি বীজ বপনের পর ২০ থেকে ২৫, ৪০ থেকে ৫০ বা ৫০ থেকে ৬০ দিনে পর ৫০০ ভাবে প্রয়োগ করতে হবে। গাছের গোড়ায় সরাসরি দেওয়া যাবে না। টিএসপি ১৫০ থেকে ১৭৫ কেজি পার হেক্টর। জিপসাম ২৫ থেকে ৩০ হেক্টর। আমরা যদি খেয়াল করি, আমরা এরপরে চলে আসি আন্তঃপরিচর্যা। আমরা শুধু বীজ বপন করলে হবে না, সেখানে আমরা এই জমিতে এই তুলার গাছের ক্ষেত্রে বেশ কিছু পরিচর্যা করতে হবে। যেমন সেখানে মাটি আলগাকরণ, মাটি একটু আলগা করে দিলে ভালো। অনেক সময় সেচের পানি দেওয়ার পরেও মাটির উপরে একটা স্তর জন্মে যেখানে চারা অঙ্কুর করতে অসুবিধা হয়। আর চারা অঙ্কুর পরে আগাছা হবে, এটাই স্বাভাবিক। আগাছা ও জমির বড় শত্রু। সেই আগাছাগুলিকে বেছে ফেলে দিতে হবে এবং পানি সেচ দিতে হবে। পানির সেচ অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে তুলা গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না। সেক্ষেত্রে পানি নিষ্কাশনের একটা ভালো ব্যবস্থা রাখতে হবে। তুলা চাষের জন্য ৭০ থেকে ৯০ সেন্টিমিটার পানির প্রয়োজন হয়। তুলা ফসলে ২ থেকে ৩ টি সেচ দেওয়াটা ভালো। এরপরে চারা পাতলাকরণ। অনেক সময় আমরা দেখি বীজ বোনার পরে বেশ ঘন হয়ে চারা ওঠে। সেক্ষেত্রে বীজ যে অঙ্কুরিত চারা গাছ আছে সেখানে অতিরিক্ত চারাগুলিকে তুলে ফেলে পাতলা করে দিলাম অথবা ঘন জায়গা থেকে চারা তুলে পাতলা যেখানে আছে, যেখানে চারা গজায় নামে এমন জায়গায় নিয়ে চারা লাগানো হবে। আর সর্বশেষ আমরা যদি খেয়াল করি রোগবালাই দমন অবশ্যই আমাদের খেয়াল করতে হবে। পোকার আক্রমণ থাকতে পারে, রোগ হতে পারে, ছত্রাক ঘটিত, ব্যাকটেরিয়া ঘটিত এসব রোগগুলিকেও আমাদের নিয়ন্ত্রণ রাখতে হবে। আর সেক্ষেত্রে নিয়ন্ত্রণ না করতে পারলে সঠিক ফলন আসবে না। আমরা যদি খেয়াল করি তুলার সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই যে জাপ পোকা, পোকাদের মধ্যে জার্সিড পোকা, বোলওয়ার্ম বা গুটি পোকা, তুলার সাদামাছি পোকা। আমরা এই যে এখানে ছবিতে দেখতে পাচ্ছি জাপ পোকা। এই জাপ পোকাটা এই যে পাতায় আক্রমণ করেছে, এই যে এখানে পাতার নিচের দিকে আমরা এরা পূর্ণবয়স্ক পোকা এবং নিম্ফ মানে হচ্ছে বাচ্চা যে পোকা। উভয়ই গাছের কচি পাতা ও ডগা রস চুষে খায়। ফলে
ডগা ও গাছ দুর্বল হয়ে পড়ে, আক্রান্ত পাতা কুঁকড়ে যায়। ইতিমধ্যে এই যে পাতা কুঁকড়ে গেছে বোঝাই যাচ্ছে। কুঁকড়ে যায়, পাতার রং সবুজ থাকে, পাতার রং ঠিকই থাকে কিন্তু পাতা কুঁকড়ে যায়, গাছের বৃদ্ধি অংশ বন্ধ হয়ে যায়, ডগা বিভিন্নভাবে বেঁকে যায়। পাতা বিবর্ণ হয়ে যায়, ফলন অনেক ক্ষেত্রেই কমে যায়। অনেক সময় গাছ থেকে আঠালো পদার্থ বা মিষ্টি রসের জন্য আক্রান্ত গাছে পিঁপড়া আক্রমণ হতে পারে। এতে পিঁপড়া দেখা যায়। তো যাই হোক, আমরা এই জাপ পোকা আরেকটা এখানে আমরা দেখতে পাচ্ছি জাসিড পোকা। জাসিড পোকা আরেকটা তুলা গাছের শত্রু। গাছের বয়স যখন ২ থেকে ৩ সপ্তাহ তখনই এই আক্রমণটা দেখা দিতে পারে। পাতার প্রান্তভাগের নিচের দিকে কুঁচকে যায় এবং হলদে, তামাটে ও লালচে রং ধারণ করে আস্তে, আস্তে সম্পূর্ণ পাতা আগুনে পড়ার মতো ঝলসে যায়। এরপর আমরা আরেকটা রোগের ইয়ার ক্ষেত্রে পোকার ক্ষেত্রে দেখি বোল ওয়ার্ম বা গুটি পোকা। বোল ওয়ার্ম বা গুটি পোকা বোঝা যাচ্ছে যে এটা ফলনের মধ্যে আক্রমণ করেছে। পোকার কীড়া যেটা তুলা গাছের বয়স যখন ৫ থেকে ৬ সপ্তাহ হয়, গাছের ডগা, কুঁড়ি, ফুল ও কচি বোল, হ্যাঁ? এর মধ্যে ছিদ্র করে ভেতরে প্রবেশ করে এবং নরম অংশগুলি খেয়ে ফেলে। আক্রান্ত ডগা নেতিয়ে পড়ে এবং পরে শুকিয়ে যায়। কুঁড়ি, ফুল ও বোল ঝরে পড়ে, ফলন হ্রাস পায়। অনেক সময় এই যে বোল যে সে ছিদ্র করতেছে, আমরা এই ধরনের ছিদ্র দেখতে পাওয়া যায়। তুলায় সাদামাছি হয়। আমরা অলরেডি এই যে বেশ কিছু সাদামাছি দেখতে পাচ্ছি। পাতার উপরে মধুকণা নিঃসরণের কারণে সেখানে শুঁটি, মোল্ড, ছত্রাক জন্মায়। আর লিন্টের গুণগত মান কমে যায়। ফলন মারাত্মকভাবে এক্ষেত্রে হ্রাস পেতে পারে। তুলার আমরা যদি রোগসমূহ লক্ষ্য করি, যেমন তুলায় অ্যানথ্রাকনোজ রোগ হয়। এখানে অ্যানথ্রাকনোজ রোগটা হয় ছত্রাকের কারণে। কলিডোরাইকাম গসিপি নামক ছত্রাকের আক্রমণে এটা হয়। বীজ, কাণ্ড, পাতা ও ফলের উপর দাগ পড়ে এবং শেষে পচে যায়। অলরেডি যে দাগ, দাগ দেখা যাচ্ছে, একসময় এটা পচে যাবে এই রোগের কারণে। আমরা এরপরে যদি খেয়াল করি তুলার ডাম্পিং ওয়ার্ম অর্থ হচ্ছে নেতিয়ে পড়া। এই যে বোঝা যাচ্ছে ছবিতে কিছু চারা গাছ পচে নেতিয়ে পড়তেছে বা ঢলে পড়তেছে। রাইজোকটোনিয়া নামক ছত্রাক দ্বারা এই রোগটি হয়। কাণ্ড গাঢ় বাদামি রং ধারণ করে এবং গাছের শিকড় পচে যায়, গাছটি ঢলে পড়ে, যেটা আমরা বলছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তুলা সম্পর্কে এতক্ষণ জানলাম। এবার আমরা সরিষা সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা যদি লক্ষ্য করি, সরিষা আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে একটি প্রধান তৈলবীজ জাতীয় ফসল। এটি একবীজপত্রী একটি উদ্ভিদ। আমরা যদি খেয়াল করি এই সরিষাটিতে মানে যে বীজে ৪০ থেকে ৪৪% আমরা তেল পেয়ে থাকি। বর্তমানে বাংলাদেশে প্রায় ৩.৫ লক্ষ হেক্টর জমিতে এই সরিষার চাষ হয়ে থাকে। ভৌগোলিক উৎপত্তি এবং বিস্তারের ইতিহাস এখনো স্পষ্ট নয়। তবে ধারণা করা হয় এশিয়ার চীনেই রাই সরিষার উৎপত্তি হয়েছে এবং এখান থেকে উত্তর-পূর্ব ভারতে হয়ে আফগানিস্তান এবং অন্যান্য দেশ যেমন জাপান ও ইউরোপের কোনো স্থানে বিস্তার লাভ করেছে। সরিষা উদ্ভিদের উচ্চতা এটি ১ মিটার পর্যন্ত হয়ে থাকে। এর বীজের মাধ্যমে মূলত বংশ বিস্তার করে থাকে। সরিষার ফলন ১২ মাস বয়সের মধ্যে সরিষা মানে সাধারণত ১২ মাস বয়সের মধ্যেই সরিষা পরিপক্ক হয়। আমরা যেকোনো সময় এটা পরিপক্ক হতে পারে। আমরা কিন্তু আমাদের দেশে শীতকালে সরিষা আমরা লাগাতে দেখি। আমরা স্ক্রিনে একটি সরিষার উদ্ভিদ জমির ছবি দেখতে পাচ্ছি, যেখানে এই যে ফুল আছে এবং বেশ কিছু কচি ফল বেরিয়েছে। ক্রুসিফেরি গোত্রভুক্ত একটা উদ্ভিদ, এর গণ হচ্ছে ব্রাসিকা, ব্রাসিকা ওলেরিশিয়া, ব্রাসিকা নেপাস, ব্রাসিকা রুব্রা, ব্রাসিকা নিগ্রা, এই বিভিন্ন ধরনের ভ্যারাইটি বা প্রজাতি আমরা এই সরিষা দেখতে পাই। এর ক্রুসিফেরি গোত্র এবং পুষ্প হচ্ছে এটি টেট্রামেরাস। আমরা এর পাপড়ি চার বা চারের গুণিতক বা অন্যান্য স্তবক চার বা চারের গুণিতক দিয়ে এটা টেট্রামেরাস দেখতে পাই। এর ফল হচ্ছে সিলিকুয়া। সরিষার বেশ কিছু জাত আছে, উন্নত জাত, যেটা হচ্ছে টরি, সাত, সোনালী, কল্যাণিয়া, দৌলত, বাড়ি সরিষা যেটা ৬, ৭, ৮ এবং রাই সরিষা হচ্ছে ৫ পর্যন্ত পাওয়া যায়। সরিষা আমরা চাষ করব, তার একটা অনুকূল পরিবেশ যদি আমরা চিন্তা করি, মাটি বেলে দোআঁশ বা দোআঁশ মাটি সবচেয়ে ভালো ফলন হয় এবং অল্প শীত ও শুষ্ক জলবায়ুটাই এর জন্য আ উপযোগী চাষের জন্য।
আর বৃষ্টিপাত যদি আমরা চিন্তা করি সরিষার ক্ষেত্রে ভালো ফলনের জন্য বৃষ্টিপাত একেবারে না হওয়াটাই ভালো। তো শীতকালে আমাদের তেমন একটা বৃষ্টিপাত হয় না বিধায় কিন্তু এই শীতকালেই কিন্তু সরিষাটা আমাদের দেশে চাষ করা হয়। তবে অতি অল্প পরিমাণ বৃষ্টি হলেও আবার অনেক সময় ফলন ভালো হয়। তাপমাত্রা ২১ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকাটা ভালো। আলোক, স্বল্পা দিবালোক উম উম দরকার। এজন্য আমরা আমাদের শীতকালটা কিন্তু দিবাদৈর্ঘ্যটা আকারে ছোট। আর ভূপ্রকৃতি উঁচু এবং মাঝারি জমি সেখানে দরকার হয়। আর শ্রমিক অবশ্যই চাষবাসের জন্য দক্ষ শ্রমিক দরকার আমাদের। আমরা যদি এই সরিষা চাষ পদ্ধতি খেয়াল করি, বেশ কিছু ধাপ অতিক্রান্ত করে চাষ করা লাগে। যেমন জমি তৈরি, ৪-৫ টি আড়াআড়ি ভাবে চাষ করতে হয় শীতকালে এবং মই দিয়ে জমি তৈরি করতে হয়, ঝুরঝুরে মাটি তৈরি করতে হয় এবং সেখানে সার দিতে হবে। সারের প্রয়োগ মাত্রাটা আমরা পরে বলছি এবং সরিষা নির্বাচন আমরা ভালো ফলন পেতে গেলে অবশ্যই উন্নত জাত নির্বাচন এবং উৎপাদনী জাত নির্বাচন করতে হবে। বীজ নির্বাচনে সুস্থ, সবল ও রোগমুক্ত বীজ নির্বাচন করতে হবে। বীজের হার ৮ থেকে ১০ কেজি আ আমরা বীজ হেক্টর প্রতি লাগাতে পারবো। বীজ শোধনে প্রতি কেজি বীজে ৩ গ্রাম অ্যাগ্রোসান জিএন গুঁড়ো মিশিয়ে শোধন করা যায়। তাহলে অনেকটাই ছত্রাক থাকলে বা পোকা থাকলে অবশ্যই এরা বিশেষ করে ছত্রাকগুলি শোধিত হয়। বীজ বপনের সময় আশ্বিন থেকে অগ্রহায়ণ মাসের এর মধ্যে বীজ বপন করা যায়। বীজ বপন পদ্ধতি হাতে ছিটিয়েও করা যেতে পারে। আবার সারিতেও বীজ বপন করা যায়। আমরা যদি খেয়াল করি সারের পরিমাণ, আমরা সার সেখানে অবশ্যই জৈব সার প্রয়োজন হবে। সেই জৈব সারটা সেখানে আমরা ওই যে কম্পোস্টের নাম আমরা লিখেছি পরিমাণ মতো আমরা দিব। জমির অবস্থা দেখে তো বেশি দিলে সমস্যা নেই। তবে ইউরিয়া বা অন্যান্য রাসায়নিক সারগুলি পরিমাণ মতো অবশ্যই দিতে হবে। বেশি দিলে গাছের জন্য ক্ষতিকর। সেখানে ইউরিয়া ২৫০ থেকে ৩০০ কেজি আমরা দেব পার হেক্টরে। টিএসপি দিবে ১৭০ থেকে ১৮০ কেজি প্রতি হেক্টরে। এমপি সার ৮৫ থেকে ১০০ কেজি প্রতি হেক্টরে। এছাড়া আমরা জিপসাম দিতে পারি। যেখানে ১৫০ থেকে ১৮০ কেজি প্রতি হেক্টরে। জিংক দিতে পারি ৫ থেকে ৭ কেজি প্রতি হেক্টরে। বোরাক্স দিতে পারি। এই জাতীয় রাসায়নিক সার আমরা ব্যবহার করতে পারি। আন্তঃপরিচর্যা নিঃসন্দেহে যেকোনো জমির খালি বীজ বপন করে আসলে মই আর ধান চাষ দিয়ে রাখলেই ফলন ভালো আসবে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। অবশ্যই অ্যা বীজ বপনের পরে ফলন আসা পর্যন্ত নিবিড় এক ধরনের পরিচর্যার প্রয়োজন হয়। যেখানে ফলনটা খুব সুন্দরভাবে উঠে আসে এবং ভালো মানের ফলন বেরিয়ে আসে। তা না হলে পোকা আক্রমণ হতে পারে, তা না হলে অ্যা গাছের রোগবালাই হতে পারে। অপরিচ্ছন্ন গাছ থাকতে পারে, সেখানে ফলন কাঙ্ক্ষিত আসবে না। সেক্ষেত্রে আমরা যদি খেয়াল করি নিড়ানি এবং আগাছা আমরা দিতে পারি। আগাছা দমন করতে পারি। নিড়ানি দেওয়া অবশ্যই একটা জমির এই ২ টা কাজ করে একসাথে। কৃষকরা যখন নিড়ানি দেয়, একদিকে গাছের গোড়ার মাটিটা আলগা হয়, আর আরেকদিকে কৃষক নিড়ানির সাথে আগাছাগুলি তুলে নিয়ে আসে। এরপর হচ্ছে পানি সেচ। কিছু জমিতে আমরা যদি খেয়াল করি, একটু রস যদি কোনো ক্রমে কম হয়, তাহলে হয়তো চারা গজানোর ১০ থেকে ১৫ দিন পরে পানি সেচ দেওয়া যেতে পারে। আর যদি হালকা বৃষ্টি হয় তাহলে ভালো, সেচ দেওয়ার প্রয়োজন নাও লাগতে পারে। রোগবালাই একটা ফসলি জমি আছে, বৃক্ষ আছে, রোগবালাই আছে। এটাই স্বাভাবিক, পোকামাকড় আছে স্বাভাবিক। এদেরকে দমন করতে হবে বিভিন্ন পদ্ধতিতে। আমরা রোগবালাইয়ের দমনের আমরা যদি খেয়াল করি সেখানে পোকাদের মধ্যে সরিষার জাপ পোকা অন্যতম প্রধান শত্রু। আক্রমণ বেশি হলে গাছ একদম ছোট হয়ে যায়। কোন শাখা-প্রশাখা উৎপন্ন হয় না। আক্রান্ত কচি পাতাগুলি কুঁকড়ে যায়। আর পাতা বৃদ্ধিপাত বন্ধ হয়ে যায় এবং পাতাগুলি বিবর্ণ হয়ে শুকিয়ে যায়। ফুলের দলাংশ বা পাপড়িগুলি সাদা হয়ে ঝরে পড়ে, ফুল কুঞ্চিত হয়ে যায়, ফলের মধ্যে বীজ উৎপন্ন হয় না। পোকার দেহ নিঃসৃত রস পাতার উপর সঞ্চিত হয়, এর উপর ধূসর রোগের ছত্রাক জন্মায়। এরপর আমরা যদি খেয়াল করি করাত মাছি, করাত মাছি এটাও কিন্তু ফসল জমি বেশ ক্ষতি করে। আক্রমণ হলে শোষক-কীটগুলো হাত দিয়ে মেরে ফেলতে হবে। আক্রান্ত পাতাকে আ পাতা শূন্য করে দেয়। এরপর হচ্ছে শোষক-কীট পরিণত গাছের নরম মঞ্জুরিদণ্ড ফুল ও ফলকে ফসলি জমির ক্ষতি করে থাকে। আমরা এই যে বিভিন্ন আমরা আজকে ৩ টা রোগের এই পোকা সম্পর্কে আলোচনা করলাম, তাদের ক্ষতির দিকগুলো আলোচনা করেছি। কিন্তু তাদের নিয়ন্ত্রণগুলি আমরা তেমন একটা বলিনি। ৩ টা রোগের ক্ষেত্রেই বা যেকোনো রোগের ক্ষেত্রেই আমরা কিন্তু পোকামাকড় নিয়ন্ত্রণে বেশ কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে পারি। জৈবিক নিয়ন্ত্রণটাই সবচেয়ে প্রধান। যেমন হতে পারে
গাছের ফসলি জমির মাঝে, মাঝে গাছের ডাল আমরা রোপণ করে দিতে পারি যেখানে কাক, তারপর হচ্ছে সেখানে শ্যামা পাখি, বুলবুলি পাখি, বিভিন্ন পাখি গাছে যে বসবে, চড়ুই পাখি এবং তারা গাছের থেকে পোকামাকড় খাবে। এতে কিন্তু পোকামাকড় অনেকটা নিয়ন্ত্রণে আসবে। এটি একটি পদ্ধতি। তারপরে আরেকটা পদ্ধতি হতে পারে আমরা শস্যাবর্তন করতে পারি। অর্থাৎ শস্য আগের বছর যেটা চাষ করছি পরের বছর এটা পরিবর্তন করে দিতে পারি। এতেও কিন্তু এই পোকার যেই আক্রমণ সেটাও হ্রাস পেতে পারে। এরপরে অনেকেই আমরা দেখব যে জমিতে কাকতাড়ুয়া লাগানো হয়। সেখানে ফসলি জমির যে খাবার খেয়ে ফেলে এমন পোকা বা এমন কোনো বিশেষ করে পাখিদের ক্ষেত্রে সচেতন করার জন্য কাকতাড়ুয়া লাগানো হয়। প্রয়োজনে পাহারার ব্যবস্থা করা যেতে পারে। প্রয়োজনে আমরা আলোর ফাঁদ তৈরি করতে পারি। আলোর ফাঁদের মাধ্যমেও কিন্তু পাখিগুলো একত্র করে সেখানে তাদের মারার ব্যবস্থা করতে পারি। আবার কৃষক চাইলে তার মানে নিজস্ব হাতের মাধ্যমেও বেশ মানে সরাসরি উপস্থিত হওয়া পোকামাকড় ধ্বংস করতে পারে কৃষি জমি ঠিক রেখে। আর সর্বোপরি যদি নিয়ন্ত্রণ করা নাই যায় সেক্ষেত্রে অবশ্যই কীটনাশক দিতে হবে। সর্বোপরি আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে শিক্ষার্থীবৃন্দ আমরা পরেরটা একটু যাই। সেটা হচ্ছে সরিষার সাদা মরিচা রোগ। সরিষার সাদা মরিচা রোগ যেটাকে আমরা হোয়াইট রাস্ট বলে থাকি। অন্যতম একটি প্রধান রোগ অ্যালবাগো ক্যান্ডিডা নামক ছত্রাক দিয়ে এই রোগটা হয়ে থাকে। আমরা এই রোগের ক্ষেত্রে দেখব যে গাছ যখন ৬ থেকে ৭ সপ্তাহ হয় তখনই এই রোগটা হয় এবং এটি একটি বীজবাহিত রোগ। যেহেতু বীজবাহিত রোগ সকল বীজবাহিত রোগগুলি কিন্তু আমাদের বীজ আগে শোধন করে নেওয়াটাই ভালো। গাছের পাতার ছোট, ছোট বাদামি রং দাগ দেখা যায়। পরে দাগগুলি কালচে হয়ে যায়। ডাঁটায়, পাতায় এবং শুঁটির খোসা দাগগুলি আমরা যদি খেয়াল করি, আমরা সাদা মরিচায় আ হ্যাঁ, আমরা যদি খেয়াল করে থাকি পাতায় বাদামি দাগ না, সাদা গোল, গোল দাগ দেখা যায় এবং দাগগুলি পরস্পর মিশে বড়, বড় ক্ষত তৈরি হয় যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এই যে সাদা, সাদা দাগ এবং অনেকগুলো দাগ একত্র হয়ে যাচ্ছে এবং দাগগুলি পরস্পর মিশে বড় ধরনের ক্ষত তৈরি অনেক সময় ফুল এবং ফল বিকৃতি আকার ধারণ করে। আমরা যদি এরপরে পরেরটা দেখি আমরা, এটা হচ্ছে ধসা রোগ ছবিতে দেখাই যাচ্ছে। এটা একটা ছত্রাক ঘটিত অল্টারনারিয়া ব্রাসিসি দিয়ে এটা হয়। এটা হয় বাদামি দাগ। পাতায় বাদামি দাগ হয় এবং দাগগুলি কালচে হয়ে যায়। ডাঁটায়, পাতায় এবং শুঁটির খোসায় দাগগুলি ছড়িয়ে পড়ে। পাতায় এবং শুঁটির খোসায় দাগগুলি গোলাকার হয়ে থাকে এবং ডাঁটায় দাগগুলি লম্বাটে ধরনের হয়। আক্রমণ মারাত্মক হলে কাণ্ডের উপরের অংশ ও শুঁটি শুকিয়ে যেতে পারে। আমরা এই গেল এই সরিষার রোগ সম্পর্কে। এই রোগ যদি আমরা নিয়ন্ত্রণ করতে যাই, এই রোগের নিয়ন্ত্রণ ক্ষেত্রে আমরা যদি ১ম এই বলি, অবশ্যই রোগ প্রতিরোধী জাত চাষ করতে হবে। নিরোগ বীজ নিতে হবে। বীজবাহিত রোগগুলির ক্ষেত্রে অবশ্যই বীজকে জমিতে বপনের পূর্বে ছত্রাকনাশক দিয়ে শোধন করে নিতে হবে বা নির্দিষ্ট একটি তাপমাত্রা দিয়েই অ্যা শ শোধন শোধন করে নিতে হবে। এরপরে আমরা যদি খেয়াল করি শস্যাবর্তন করা যেতে পারে। প্রয়োজনে কোনো জমি সেচ প্রয়োজন হলে সেচ দেয়া যেতে পারে। আবার অতিরিক্ত পানি যদি সেখানে জমে যায় নিষ্কাশনের ব্যবস্থা করা যেতে পারে। আর অনেক সময় রোগাক্রান্ত হয়ে গেলে রোগাক্রান্ত অংশগুলি সংগ্রহ করে বা আগুনে পুড়িয়ে ফেলে অথবা মাটির নিচে পুঁতে ফেলে তাকে মানে নিয়ন্ত্রণ করা যেতে পারে। আর সর্বোপরি আমরা যদি খেয়াল করি ছত্রাক দ্বারা আক্রান্ত যদি হয়েই যায় তাহলে আমরা ফাঙ্গিসাইড বা ব্যাকটেরিয়া ঘটিত রোগের ক্ষেত্রে ব্যাকটেরিওসাইড প্রয়োগ করে আমরা রোগ নিয়ন্ত্রণ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। তবে এর আগে জানাচ্ছি আজকে যেই বইগুলির সহযোগিতা নিয়েছি সেই বইগুলির তালিকা আমরা এখানে দিয়ে রেখেছি। তোমরা তালিকাটা দেখে নিবে। যেখানে আমরা আ ইন্ট্রোডাকশন টু বাংলাদেশ এগ্রিকালচার, এগ্রোনমি অ্যান্ড হর্টিকালচার এর বিভিন্ন রাইটারদের বই আমরা সহযোগিতা নিয়েছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।